আমার ভুল ছিল, এটাকে বিয়ে তো বলবো না আমি, এটা জাস্ট একটা ভুল ডিসিশন আমার লাইফে হয়েছে। সবকিছু জেনে শুনে আমি একটা ভুল ডিসিশন নিয়েছি। তো এখানে আঘাত পাওয়ার কিছু নেই। অনেক দিক দিয়ে খারাপ সময় এসেছে, অনেক মানুষের দিক থেকে খারাপ সময় এসেছে আমার কাছে। তো যদি সৎ পথে থেকে থাকি, একটু যদি সৎ মানে ঠিক কাজ করে থাকি, হয়তো বেরিয়ে আসতে পারবো কোনোদিন। আর যদি ভুল করে থাকি তাহলে আমি আমার পরিবার সবাই অভিনেতা হতে এসেছিলাম, আমি তো নেতা হতে আসিনি। সত্যি কথা বলতে এটা আমাকে ইউজ করার জন্য একটা ইন্ডাস্ট্রি ছিল, যারা আমাকে ইউজ করেছে, ইউজ হয়ে গেছে। মানে ওই বলে না গুটকা খেয়ে সুপারিগুলোকে ফেলে দিল, আমি হচ্ছে সেই গুটকা ছিলাম ওদের জন্য। যতক্ষণ ওদের প্রয়োজন ছিল চুষেছে, চুষার পরে ছুঁড়ে ফেলে দিয়ে। সম্মানটা একটা বড় জিনিস ছিল, যে ওই 17-18 বছরে কোনোদিনও সম্মান পাইনি। এরা বন্ধু কোনোদিনও আমার ছিল না। ওরা একটা গন্ডি সবসময় মেপে চলতো, সেই গন্ডিটার বাইরে আমাকে কেন, প্রত্যেককে যারা আমার মতন আছেন তাদেরকে। জুনিয়র আর্টিস্টদের কথা বলছো এই বিষয়টা, এটা জুনিয়র আর্টিস্টই বলো কি মানে বাইরে, আমি মানে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি যে এখানে কোনো ছেলে, সে যত সুদর্শন হোক, যত ভালো অভিনয় স্কিলস হোক, তার এখানে একমাত্র ওই স্রোতে যদি না ভাসে কোনোদিন কিচ্ছু করতে পারে। হয়তো আমার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে আমি কোনো নেশা ভাঙ করি না, হয়তো সেটাও বলা যেতে পারে যে আমি বিশিষ্ট কোনো দলের মানে মানে মানুষ না হই, তাহলে এখানে আমি আগে তো সম্মান পাইনি, এখন আরো সম্মান পাচ্ছি। আমি তেল দেওয়া কোনোদিন দিতেই পাইনি। আমি আগেও যে কাজ পেয়েছি, আমি কোনোদিন কিন্তু তেল দিয়ে কাজ পাইনি আমার। আমাদের প্রত্যেকের জীবনেই চড়াই উতরাই থাকে, তবে সবটা জয় করে এগিয়ে যাওয়াকেই বলে জীবন। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুরজিৎ সেন। তাকে আপনারা বহু ছবিতে দেখেছেন, তবে এই মুহূর্তে তিনি ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। তো কেন, সেই কারণটা তিনি আমাদের জানাবেন। প্রথমে তো তোমাকে ফিল্মি সফরে স্বাগত। বলো, তোমাকে ইন্ডাস্ট্রিতে কেন দেখতে পাচ্ছি না আমরা, তোমাকে কেন পর্দায় পাচ্ছি না? আমি আগেও কয়েকটা ইন্টারভিউতে একই কথা বলেছি যে ইন্ডাস্ট্রির আমাকে প্রয়োজন বোধহয় ফুরিয়ে গেছিল অনেক আগেই, 2015 থেকে। সেই কারণে আমি আর ইন্ডাস্ট্রিতে এখন নেই, সরে এসেছি। এই শব্দটা কিন্তু ভীষণ একটা কঠিন শব্দ, ফুরিয়ে গেছে প্রয়োজন, কেন মনে হয় এমন? হ্যাঁ, কারণ সে সময় হয়তো যে মানে মানে টাকাটার কথা বলছি, যেটা মনিটারি ব্যাপারটা সবচেয়ে প্রথমে আসে, যে কারণে মানে আমরা কাজ করি অবশ্যই প্যাশন, কিন্তু প্যাশন শুধুমাত্র প্যাশন দিয়ে তো আমি বেঁচে থাকতে পারবো না, তার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ মানি দরকার। তো সে সময় যখন কাজ করতাম, যা দিত সে পয়সায় কাজ করতাম। তো হয়তো তাদের মনে হয়েছে যে একে মানে যখন হয়তো আমি কোনোদিন ওকে বলেছি 2 টাকা বেশি বা 3 টাকা বেশি চেয়েছি, তখন তাদের সমস্যা হয়েছে। বা আমি জানি না, মানে ওদের কিছু মানে যতক্ষণ আমাকে দিয়ে ওদের কাজ হাসিল হয়েছে, ওনারা আমাকে ইউজ করেছেন, তারপর থেকে আর ওনারা আমাকে ডাকেন না। আচ্ছা, এই বিষয়ে আসবো। প্রথমে বলো, তোমার প্রথম কাজ যদি কোন সালে যদি জিজ্ঞাসা করি, সেটা মানে সেই সময়কার অভিজ্ঞতা আর আজকের দিনে ছেড়ে বেরিয়ে যাওয়ার দিনের অভিজ্ঞতাটা ঠিক আমি স্ট্রাগল স্টার্ট করেছি, স্ট্রাগল ইন দ্য সেন্স মানে ইন্ডাস্ট্রিতে যাওয়া স্টার্ট করেছিলাম তখন। ইন্ডাস্ট্রিতেও যাইনি, আমি মডেলিং শিখেছিলাম নয়নিকা চ্যাটার্জির কাছে। তো সেটা হচ্ছে ইয়ার বোধহয় 98-99 বোধহয়। তারপর আমি একটা সিরিয়ালের জন্য ডাক পাই, টেলিগ্রাফ পেপার দেখে আমি গেছিলাম সেখানে। তো একটু অবাক হয়ে গেছিলাম, কারণ আমার জীবনে প্রথম ওরকম যিশু সেনগুপ্ত, সুদীপ মুখার্জি, জুন মালিয়া সবাই ওখানে। তখন যিশু সেনগুপ্ত ইয়ে করতেন, মহাপ্রভু করতেন, এই সময় সে বহু আগেকার ঘটনা। তো আমি গিয়ে তাদেরকে দেখছি, এবার তাদের সব সারা জীবন টিভিতে দেখে এসেছি, এরকম মানে ব্যাপার ছিল। গেলাম, পোর্টফোলিও কি ছিল না আমার কাছে। তো ফার্স্টে রিজেক্ট হয়ে যাই সেদিন। ওরা বলে ছবি নিয়ে এসো। তো আমি ছোটবেলা থেকেই অভিনয় জগতের আসার ইচ্ছা ছিল? আমি একদম ছোট থেকে এগুলো করি, মানে মানে ইচ্ছে এই বলতে ইচ্ছেটা, এই বিষয়টার মধ্যে হঠাৎ মানে তোমার কি বাড়িতে তো কেউ না এই না, ইন্ডাস্ট্রি আমাদের মানে মানে সত্যি কথা 14 পুরুষে কেউ নেই, আমাদের কেউই নেই এই বিষয়। তো এটা আমার জানি না, শুরু থেকে একটা আমি স্কুল লাইফেও মিমিক্রি স্টার্ট করি, তো সেটা হিট হয়ে যায়। গান স্টার্ট করি, সেটা হিট হয়ে যায়। তো কোনোটাই শেখা, প্রবলেম হচ্ছে আমি কোনো কিছু শিখে আসতে পারিনি, হয়তো সেটাই আমার ডিসঅ্যাডভান্টেজ। না, সবকিছু কিন্তু শিখে আসাও মানে হয় না, মানে কিছু জিনিস হয়তো ইনবিল্ড থাকে, এটা বলাই হয় যে অভিনয় তুমি ইনস্টিটিউশনে গিয়ে শিখতে পারো, সেটা গ্রুম করা বলে। টেকনিক্যালিটিসটা শিখতে পারি, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা হ্যাঁ, আমিও বলি, কিন্তু এখন লোকে তো জানে যে ইনস্টিটিউটে সব আমি শিখিয়েছি বাচ্চাদের, সেটা আছে। তো এটা ঠিক যে তাদেরকে আমি একটা লেভেল অব্দি পারবো শেখাতে, আলটিমেটলি যেটা ওরা প্রেজেন্ট করবে ইন ফ্রন্ট অফ ক্যামেরা, সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত স্কিলস। এবার সে কথায় যে প্রয়োজন ফুরিয়ে গেছে, মানে তুমি কি ইন্ডাস্ট্রি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছো, নাকি কাজ পাচ্ছ না বলে সেই জায়গা থেকে একটা খারাপ লাগা থেকে বেরিয়ে আসা? না, কাজ পাচ্ছিলাম না প্রথমত, সে কারণে আমি আর আর মানে যেটা বললাম যে টাকাটা একটা অবশ্যই ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিকজ একটা মানে সময় দিয়েছি ইন্ডাস্ট্রিটাকে, অনেকগুলো সময় দিয়েছি, প্রায় তখন বোধহয় 17-18 বছর হয়ে গেছে দিয়েছি। কিন্তু তার বিনিময়ে মানে আমি সত্যি বলছি, শুধু টাকাটা না, সম্মানটা একটা বড় জিনিস ছিল, যে ওই 17-18 বছরে কোনোদিনও সম্মান পাইনি ইন্ডাস্ট্রি। কেন, এমন কি ঘটেছিল?
ঘুরেছে বলতে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমি যখন চ্যালেঞ্জ 2 করতে গেছি মালয়েশিয়াতে, সেখানে যিনি ওদের সো কল্ড ম্যানেজার ছিলেন, তিনি একটা বিষয় নিয়ে আমাকে উল্টোপাল্টা বললেন, আমি শুনলাম, কারণ তখন তো আমার পিঠ ঠেকা ছিল, আমি কাউকে কিছু জানতাম না। সারাটা জীবন যে ইন্ডাস্ট্রিটাকে দিয়েছি সেখান থেকে তো কেউই স্বেচ্ছায় বেরোতে চায় না। ওটা ওটা প্যাশন আগেও ছিল, এখনো আছে। মানে ওটাকেই ভালোবাসি। এটা যেটা করছি এটা কিন্তু আমি স্বেচ্ছায় নয়, এটা প্রয়োজনে করতে হয়েছে। ওটা ছিল স্বেচ্ছায় ভালো লাগা, এটা ভালোবাসা। তোমার নিজের দোকান, এটা আমার নিজের দোকান। এবং এটা নিয়েও একটা গল্প আছে পুজোতে যেটা ঘটেছিল। হ্যাঁ, সেটার থেকে অ্যাকচুয়ালি পুরো মানে আমার পুরো লাইফটাই তোলপাড় হয়ে গেল ওই পুজোর ওই একটা ভিডিও থেকে। ওই ওই মানে কি ভাইরাল হয়েছিল? পুজোতে একজন হাজবেন্ড ওয়াইফ ইয়াং, ওরা মানে আমাকে এসে, আমি যখন আইসক্রিম মানে পুজোতে খুব ভিড় হয়, আইসক্রিম টাইসক্রিম বিক্রি করছিলাম, তো ওরা হঠাৎ করে এসে বললো, দাদা একটু হাই বলে দিন। ওটা ক্যাম্পা বোধহয় কিনেছিল আমার কাছ থেকে। তো আমি হাই বলি, জানতাম না যে ওদের কি ফলোয়ার্স আছে বা ওদের মানে ফলোয়ার্স যাই হোক, আমি যে এরকম ভাইরাল হবো এটা আমি একদমই কোনোদিনও মানে আশাই করিনি আমি আমার জীবনে। আমি বললাম তো 27-28 বছরে আমার প্রচুর ভিডিও এসছে, প্রচুর কিছু আমিও ছেড়েছি। আমার আমার ইউটিউবে বোধহয় টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 432। আর 15 বছর বোধহয় আমি ইউটিউব খুলেছি, কিন্তু কোনোদিন কোনো সাবস্ক্রাইবার পাইনি। আমার ফেসবুক আছে, কিন্তু আমি কোনোদিন আমি জানতামই না কি কারণে হলো, সেটাও আমি জানি না কেন হয়েছে মানে। যেমনটা বলছিলাম যে কাজে ফেরানি, হুম। তুমি মালয়েশিয়া গেছিলে হ্যাঁ, শুটিং এর মালয়েশিয়া জন্য। গেছিলাম শুটিং এর জন্য। তখন একটা খুব দুর্ব্যবহার হয় আমার সাথে, বেশ কিছু বিষয় নিয়ে দুর্ব্যবহার হয়। তো আমার এই দুটো কোনোইতে চোট লেগেছিল। আমাকে ওই একটা সিন ছিল যেখানে দেব আমাকে ধাওয়া করছে, আমি রাস্তায় পড়ে যাচ্ছে, গরম, মালয়েশিয়া আর ব্যাংকক খুব গরম হয়, তো পড়ে যাই, দুটো ছড়ে গেছিল কোনোই দুটো। তো আমি তাদেরকে বলি যে একটা আমাকে ক্রেপ ব্যান্ডেজ যদি দুটো এনে দেওয়া হয়। তো দিনের শেষে তারা এসে আমাকে বললেন, ভাই এখানে কোথাও ক্রেপ পাওয়া যাচ্ছে না। তো আমার যতটুকু ধারণা, তো বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ক্রেপ ব্যান্ডেজ পাওয়া যায় না। আমি বুঝতে পেরেছিলাম যে যেহেতু ওনারা আমাকে ওই অ্যাজ আ মানে জুনিয়র আর্টিস্টই ট্রিট করেন, সেখানে আমার এটা এটা যদি আজকে মানে কোনো হিরোর বা হিরোইনের হতো, মানে তোলপাড় লেগে যেত সেখানে। তো কিছুই হয়নি সেটা নিয়ে, মানে আমি কাজ করেই গেছি, কারণ আমার আর কোনো উপায় ছিল না তখন। একটাই জায়গা ছিল যেখান থেকে কাজ পাচ্ছিলাম, আর অন্য কেউ তো কাজ তখনও দিতেন না। তো যাই হোক। এই সময়কার সুপারস্টার মেগাস্টারের সঙ্গে তুমি কাজ করেছো একসময়, মানে একটানা, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে বলছো কাজ নেই। এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয় যে মানে তাদের সঙ্গে তোমার আর কোনো কন্ট্যাক্ট নেই, দেব বা জিৎ, তাদের কারোর সঙ্গে কোনো না না, কন্ট্যাক্ট নেই? জিদ্দার সাথে প্রথমত হচ্ছে আমি জিদ্দার সাথে ডিরেক্টলি কোনো ছবি কোনোদিনও করিনি। জোর ছবি করেছিলাম প্রথম, যেটা আমারও প্রথম ছবি, কিন্তু সেটা মানে জিদ্দার সাথে আমার কোনো সিনও ছিল না। এমনি মানে অফ ক্যামেরা আমাদের দু একবার দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। বাট জিদ্দার সাথে যে আমার খুব ভালো একটা আমাকে জিদ্দারা ডেকেছিলেন বস সিনেমার জন্য। তো তখন যাই হোক, আমি কোনো কারণে ওদের টাকা পয়সা নিয়ে আমি রাজি হইনি। আমার ঠিক মনে হয়নি আমি সেটা না করি। বাট যেটা তুমি বাকি যাদের কথা বলছো, যে তারা একসময়, আমি কিন্তু বন্ধু হিসেবে তাদের কাউকে পাইনি। এরা বন্ধু কোনোদিনও আমার ছিল না। ওরা একটা গন্ডি সবসময় মেপে চলতো, সেই গন্ডিটার বাইরে আমাকে কেন, প্রত্যেককে যারা আমার মতন আছেন মানে তুমি তাদেরকে রাখে। জুনিয়র আর্টিস্টদের কথা বলছো, এই বিষয়টা এটা মানে একটা। জুনিয়র আর্টিস্টই বলো কি মানে বাইরের আর্টিস্টই বলো কি বাইরের জগতের কেউ বলো, ওটা 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 করা হয়। তাদেরকে একটা রাখা হয় যে তুমি আমাদের মধ্যের কেউ না, তুমি আসবে, পাঠটা করবে, বাড়ি চলে যাবে। কিন্তু আমরা যে জিনিসটা করব, আমাদের সাথে বসা, আনন্দ করা, খাওয়া, মানে মেলামেশা, সেটার মধ্যে না। এবার একটা হয়তো আমার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে আমি কোনো নেশা ভাঙ করি না, হয়তো সেটাও বলা যেতে পারে যে আমি তাই, সে কারণে আমি আমি যদি চা কফিটাও খাই না, তাতে হয়তো তাদের অসুবিধা হতেই পারে যে মানে আমি জানি না। মানে আমি কোনোদিনও আত্মীয়তা, এটা আর এটা শুধু এখানকার না, আমি এটা আগেও বলেছি, যেটা অল ওভার মানে বম্বেতেও একই জিনিস এটা, যেখানে কেউ আত্মার বন্ধু বলে কেউ এখানে হয় না। এখানে জাস্ট মানে বলছো তুমি ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না না? না, বন্ধু বলে কিছু হয় না এখানে। যতদিন তুমি সামনে আছো, ভালো ভালো ভালো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কেউ তোমাকে মনে রাখবে। একটা সেকেন্ডের জন্য তুমি আউট যাও, কেউ তোমাকে মনে রাখবে না। তো এখন কোনো ইচ্ছা নেই ফেরার আবার কাজে? না, বাংলায় কোনো ইচ্ছে নেই আমার, একদমই ইচ্ছে নেই। কারণ এখানে সেই একই জিনিস আমি জানি, অবহেলা আবার গিয়ে ওখানে সেই একই জিনিস হবে, সেই মানে কথা বলছো, মানে অ্যাপ্রোচ করেছো এই সময় দাঁড়িয়ে, যেহেতু অনেক নতুন আমরা দেখছি, আবার যারা পুরনো কিংবা নতুন মানে অনেককেই নতুন ভাবে কাস্ট করা হচ্ছে, তো তার জন্য চেষ্টা চালাচ্ছো? আর না, আমি চেষ্টা চালাচ্ছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে চেষ্টা চালাবো, কিভাবে চালাবো, কার কাছে গিয়ে চালাবো। কারণ চেষ্টা চালানোর জন্য তো সেই পরিচিতি, সেই মানে রিলেশন, সেই জায়গাটা থাকতে হবে। আমার তো তখনও ছিল না, আজও নেই। আমি ওখানে যেতাম, ডাকতো ওরা, কাজটা করাতো, হাতে একটা অল্প কটা টাকা ধরিয়ে দিত, আমি বাড়ি চলে আসতাম, তাতেই খুশি ছিলাম। মা আমি সিনেমা করছি, বাবা আমি সিনেমা করছি, কিন্তু প্রফেশন হিসেবে নিতে পারিনি কোনোদিন, প্যাশন হিসেবেই কাজ করে গেছি। আচ্ছা, বাড়িতে কারোর এই বিষয়ে কোনো মানে না ছিল না?
না না না, ওরা তো শুরু থেকেই মানে একদম ইনিশিয়ালি যখন বলেছিলাম, মানে বাইরে থেকে, আমি তো এখানে মানুষ নই, আমি বাইরে মানুষ। তো প্রথম যখন এসে বলি বাবা হিরো হবো, মা হিরো হবো, তখন সবাই এটা হাসি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু তারপর যখন ওরা আমিও কোনোদিন, সত্যি বলছি, এটা আমার বোধহয় অসীম কৃপা বাবা মায়ের আর ভগবানের, বাইরে থেকে এসে বাংলা জানতাম না, লিখতে পড়তে কোনোটাই জানতাম না, বাড়িতে যেটুকু বাংলা বলতাম সেটুকু। আমি যে কোনোদিন প্রথম সারির মানুষজনের সাথে কাজ করতে পারবো সেটা সত্যি, আমি ভাবতাম যে ঠিক আছে সিরিয়াল করব, ওই পেছনে দাঁড়াবো, একটা দুটো কথা বলবো, এইভাবে আমার লাইফ কেটে যাবে। এটা বিরাট বড় পাওনা, যে ক বছর কাজ করেছি আমার আশীর্বাদ সব। আক্ষেপ কি কি রয়েছে? যদি আক্ষেপ তো অনেক কিছুই মনে হয়, কিন্তু তাও যদি আক্ষেপ বলতে আমার ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কোনো আক্ষেপ নেই, কারণ আক্ষেপ করে হয় না যে আক্ষেপ কার কাছে থাকে, নিজের মানুষের কাছে আক্ষেপ থাকে। এটা তো আমার নিজের ছিল না কোনোদিন, এটা আমাকে ইউজ করার জন্য একটা ইন্ডাস্ট্রি ছিল, যারা আমাকে ইউজ করেছে, ইউজ হয়ে গেছে। মানে ওই বলে না ইয়ে গুটকা খেয়ে সুপারিগুলোকে ফেলে দিল, আমি হচ্ছে সেই গুটকা ছিলাম ওদের জন্য। যতক্ষণ ওদের প্রয়োজন ছিল চুষেছে, চুষার পরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আক্ষেপ কার কাছে করবো? আক্ষেপ আমি বলতে পারি যে এখন এই বম্বেতে বলতে পারি যে বোম্বে থেকে, কিন্তু বোম্বে তো আমাকে আক্ষেপ করার জায়গা দিচ্ছে না, এখনো ওখান থেকে আমার কাছে অডিশনস আসে, এখনো তারা, মানে আমি অবাক যে তাহলে তারা কোন বিষয়টা তোমাকে আটকাচ্ছে, যাচ্ছ না কেন? এখানে আটকাচ্ছে বলতে, এখানে মানে মেন কথা হচ্ছে যে এখন পুরোপুরি বিষয়টা হচ্ছে, আমি যদি বিশিষ্ট কোনো দলের মানে মানে মানুষ না হই, তাহলে এখানে আমি আগে তো সম্মান পাইনি, এখন আরো সম্মান পাবো। তো এখানে হচ্ছে মানে বিশেষ কিছু জায়গাতে মিশতে হবে, যেতে হবে, তাহলে কি আমি এটা, মানে এরই মাঝে একটা প্লাস পয়েন্ট বলছি, আমি যখন যাত্রা করি, তো খুব মানে আমার মানে কপাল ভালো, ওনাকে সবসময় দেখতাম টিভিতে, ওনার একটা মানে রঙিন একটা চেহারা দেখতাম, মদনদা। মদনদা একদিন আমাদের শো দেখতে আসেন, যেহেতু আমার সঙ্গে পিয়াদি ছিলেন, পিয়া সেনগুপ্ত, মদনদা শোটা আচ্ছা, ওনার দেখতেন। সঙ্গে কোনো কথা হয় না পিয়া, মানে ওনার কিন্তু আমি কি পিয়াদির বললাম সঙ্গে? যে প্রথম সারির কেউ আমাদেরকে, আমরা হচ্ছি উই আর জাস্ট মানে ম্যাটেরিয়াল টু বি ইউজড, মানে আমাদেরকে ইউজ করা হবে করে, তারপর সাইড, মানে আমরা কোনোদিনও প্রথম সারিতে আসতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই সেই মেলামেশা, সেই কথাবার্তা, সেই আচার ব্যবহার আমি আমি জানি না, সেটা আলাদা একটা ধরন আছে, বুঝতে পারি, কিন্তু সেটা আমি করতে পারবো না, সেটা আমি, আমার রক্তে নেই, তো আমি জোর জবরদস্তি থরি গিয়ে করবো, সেটা আমার পক্ষে সম্ভবই না। মানে তুমি বলছো যে যারা একবার জুনিয়র আর্টিস্ট, কারণ প্রত্যেকেই তো জুনিয়র আর্টিস্ট হয়, তারপরে একশো, হুম, কিন্তু যারা ধরো টাইপ কাস্ট যে বিষয়টাকে হুম। বলে, একবার ধরো টানা জুনিয়র আর্টিস্ট হিসেবে বেশ কিছু ছবিতে কাজ করে, সে হিরো হতে পারবে না। না, তোমার কথাটার অর্থ এটাই দাঁড়াচ্ছে। হিরোটা তো ছেড়েই দিলাম, জুনিয়র আর্টিস্ট, মানে আমি বলছি জুনিয়র আর্টিস্ট দু রকম, তুমি যেটা বলছো, তুমি মিন করছো যে যে নতুন এসছে জুনিয়র, ধীরে 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 বড়। আমি জুনিয়র আর্টিস্ট বলছি যারা পেছনে থাকে, তাদের সাথে যে ব্যবহারটা হয়, আমি তাদের কথা বলছি। মানে আমি যখন ছেড়ে যাই, অমানুষ 2 এর পর আমি ছেড়ে যাই আমাদের মানে পশ্চিমবঙ্গ ছেড়ে আমি বম্বে গেছিলাম। তো অমানুষ 2 এর সময় এমন একটা ব্যবহার আমার সাথে হয়েছিল, যে কারণে আমি মানে তখন একদম মানে মন ভেঙে আমি জিনিসপত্র নিয়ে বম্বে চলে গেছিলাম। কি হবে না হবে জানতাম না, কিন্তু আমি চলে গেছিলাম। আর হিরোর কথা তুমি যে বলছো, হিরো আমি মানে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি যে এখানে কোনো ছেলে, সে যত সুদর্শন হোক, যত ভালো অভিনয় স্কিলস হোক, তার এখানে একমাত্র ওই স্রোতে যদি না ভাসে, কোনোদিন কিচ্ছু করতে পারবে না। স্রোতটা কি ওই যে স্রোত জানতে বললাম, চাই। যে এখনকার যে মানে পরিস্থিতি যেখানে চলছে ইন্ডাস্ট্রির মধ্যে, যে রাজনৈতিক ব্যাপার চলছে, বা তাছাড়া হচ্ছে মানে তাদের সাথে কার কত ওঠা বসা। হ্যাঁ, স্রোত মানে আমি বলছি এখন প্রত্যেকটা মানে প্রথম সারির যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তারা আহ, যেই বিশেষ দলের সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা সেইখানে তাদের সঙ্গে মেলামেশা করা, এবং ওই সবচেয়ে বড় যেটা হচ্ছে যে তেল দেওয়া, যেটা ব্যাপারটা হচ্ছে, আমি তেল দেওয়া কোনোদিন দিতেই পারিনি। আমি যে আগেও যে কাজ পেয়েছি, আমি কোনোদিন কিন্তু তেল দিয়ে কাজ পাইনি। আমার কিছু মানে ভালোবাসার মানুষ ছিলেন, যারা আমার কাজটা দেখে আমাকে ডেকেছিলেন, যে কটা কাজই পেয়েছি আমি প্রথম দিকে গেছি, তেল দিইনি বললে সেটাকে তেল দেওয়া বলে না স্ট্রাগল বলে আমি জানি না। একদম শুরুতে যখন টালিগঞ্জ যেতাম, প্রথম প্রথম যখন এসেছে, তখন আমাদের হাতে মোবাইল ফোন তো ছিল না, আমরা ছবি নিয়ে যেতাম তখন, ওই পোস্ট কার্ড সাইজের ছবি নিয়ে আমরা যেতাম। তো গিয়ে যে দাদারা দিদিরা বসে থাকতেন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম যে দাদা একটু দেখবেন, দাদা একটু দেখবেন। এটা বছরকে বছর যেটা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, পার্টি পলিটিক্সটা আমার কোনোদিনও পছন্দ ছিল না, তো আজকে বলে না, মানে এটা এই দল বলেই না, আমি কোনোদিনও পার্টি পলিটিক্স পছন্দ করতাম না। তো যে কারণে এবার আমি পারবো না, আমি ওই যেতেই পারবো না ওই জিনিসটার মধ্যে, কারণ আমি তো অভিনেতা হতে এসেছিলাম, আমি তো নেতা হতে আসিনি, সত্যি কথা বলতে। তো যেটা জানি না, যেটা পারি না, সেটার সঙ্গে মিশে গিয়ে তারপরে আমি, আর আমার
ক্রাইটেরিয়া এটা তো হতে পারে না অভিনেতা হওয়ার যে আমি কোনো পার্টির সঙ্গে, সেটা যে পার্টি হোক, আমি তার সাথে যুক্ত হচ্ছি। আমার অভিনেতার ক্রাইটেরিয়া হচ্ছে আমি অভিনয়টা জানি কি না জানি, সেটা 1%ই জানতে পারি, আমি হয়তো খুব জানি না, যেটুকুন জানি। আমি তো বলছি যেটুকুন জানি সেটুকুনি যদি কাজ পেতাম তাতেও ঠিক ছিল। বাট তারপরে একটা জিনিস হচ্ছে ডিমোশন। কাজ যখন করতে করতে একটা সময় আসলো, মানে আমি যখন 2020-তে একটা সিরিয়াল করি, খুব হিট করে সিরিয়ালটা, তখন আমার ডিমোশন হলো। 2017-তে আমি যে টাকা পেতাম, আমি 2020-তে গিয়ে তার থেকে 2000 টাকা কম পেতে শুরু করলাম। কেন পেলাম? কারণ আমি বাধ্য, আর কাজ নেই, আমাকে কাজটা করতে হলো ওই টাকা দিয়ে। তখন দেখলাম যে মানে আমি জীবনে পিছোচ্ছি কেন? যদি পিছোতেই হয় তাহলে আমি নিজের একটা যেটুকুন আছে, এতে আমি যদি, আমি আজকে কথার কথা বলছি, আমার যদি এতে মানে মাসে আমার 2000 টাকাও আছে, তাতে আমি বুঝবো আমি ডাল রুটি খেয়ে বেঁচে থাকবো। কিন্তু এইভাবে তো নিজেকে নিচু করতে পারবো না, যে প্রতি পদে 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 প্রতিদিন যাচ্ছিল, আমি আস্তে আস্তে সব বিষয় দেখছি নিচু হচ্ছি। তো আমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কোনোদিন সিনেমাতে গিয়ে সবার মাথায় দেখতাম ছাতা ধরার লোক ছিল, আমাকে তো কোনোদিন কেউ ছাতা পর্যন্ত ধরে। একটা ছাতা যে এসে ধরবে রোদের মধ্যে, আমারও তো মেকআপ ছিল, আমারও তো গলতে পারে, সেই বিষয়ে তো কোনোদিন দেখিনি, একটা দিন কোনোদিন কেউ ছাতা ধরেনি আমার কাছে। তো কি করবো সেই ইন্ডাস্ট্রিতে থেকে, কি করবো? যারা আমাকে শুধু প্রয়োজনে ইউজ করছে, মনেই করে না আমি তাদের কেউ, তো তাদের সাথে আমি থেকে কি করবো? এই সূত্রে আসি, জানি না কতটা বলবে, তবে তোমার ওয়াইফ কিছু কথা বলেছিলেন আমাদেরকে, তো সেখান থেকে নানা রকমের অ্যালিগেশন বা ওনার সঙ্গে ঘটা কিছু ঘটনা তিনি শেয়ার করেছিলেন। তো সেইগুলো নিয়ে তোমার কিছু বক্তব্য আছে? না, আমি প্রথমত এটা আমি আগেও সংবাদ মাধ্যমে, সব সংবাদ মাধ্যমে বলেছি যে এটা ওনার যা কাজ উনি করছেন। 2 বছর আগে উনি চলে গেছিলেন। পুরো বিষয়টা হচ্ছে যে 2 বছর আগে উনি চলে গেছিলেন, তো 2 বছর ওনার কোনো হদিশ ছিল না। হঠাৎ আমি ভাইরাল হওয়াতে আবার উনি দেখছি এই অ্যালিগেশন গুলো সংবাদ মাধ্যমে উনি মানে দিচ্ছে। এই টানা 2 বছর তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট না, ছিল না? কোনো কন্ট্যাক্ট নেই আমার। তো যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি যা বলতে চান বলেছেন। আমার সে বিষয় নিয়ে কোনো বক্তব্য নেই। সেটা, তাতে যদি আমাকে মানুষ মনে করেন যে সেটা আমার দোষ আছে, আমি মানুষের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই, বা আমি দেব না। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা কিভাবে কি করব সেটা আমার আমার বিষয়, সেটা নিয়ে আমার মনে হয় না যে আমি কাউকে কিছু বলতে চাই। কিন্তু না, এই বিষয়টাকে ছেড়ে দিলাম, কিন্তু যেমনটা বললে যে বাইরের মানুষের থেকে আঘাত পাওয়া একরকম, কিন্তু বিয়ে করা মানে কাছেরই বলবো আমি, তার থেকে আঘাত পাওয়াটা মানে আরো অনেকটা বেশি কোথাও তোলপাড় করে না, ভিতরে। আমি প্রথমত সত্যি কথা বলতে, মানে এটা আমার ভুল ছিল, এটাকে বিয়ে তো বলবো না আমি, এটা জাস্ট একটা ভুল ডিসিশন আমার লাইফে হয়েছে। সবকিছু জেনে শুনে আমি একটা ভুল ডিসিশন নিয়েছি। তো এখানে আঘাত পাওয়ার কিছু নেই, এটা খুব নর্মাল একটা জিনিস। মানে আমি এটা আমি পেতামই, এটা আমার মানে পাওয়ারই কথা ছিল। আমি হয়তো জেনে শুনে নিজের মাথায় নিজে আর কি এটা মানে ইয়েটা নিয়েছি, চাপটা নিয়ে ফেলেছি। বাট সেটা ঠিক আছে, সেটা সেটা নিয়ে আমি এখন কোনো আফসোসও নেই, কোনো কিছু নেই। উনি ওনার কাজ করছেন, স্বাভাবিক। উনি ভালো থাকুন, এটাই আমি চাই। উনি কি বলেন কি না বলেন আমি সত্যি জানি না। ওনার এটা সম্পূর্ণ ওনার ওনার তরফের মানে একটা ভার্জন আর কি। সেটা উনি উনি যা খুশি বলতে, আমি উঠে আজকে যা তোমার নামে যা খুশি, মিডিয়া আছে আমার জন্য, আমি যা খুশি বলতেই পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি বললাম না, আমি ওনার এই বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতে পারি না। এটা সম্পূর্ণ ওনার ব্যাপার, উনি কি বলছেন ওনার বিষয়, আমি কোনো কিছুই মন্তব্য করতে। ওনার লাইফ উনি কাটাচ্ছেন, উনি যা করার করছেন। আমার লাইফ আমি কাটাবো, আমি যা করার সেটা আমি করবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। সেটা পাবলিক ফোরামে আমি একদমই মানে আনবো না সেই জিনিসটাকে। যেমনটা বলছিলাম যে কাজ নিয়ে এখন কি আবার কোথাও মানে চেষ্টা চালানোর কোনো ইচ্ছা রয়েছে, মানে কোথাও অ্যাপ্লাই করবে, কোথাও অ্যাপ্রোচ করবে, নাকি তুমি ওই জগৎটা থেকে একেবারে সরে না, আসতে আমি চাও? জগৎ থেকে সরে এসেছি, একদম সরে এসেছি। যে কাজ আসছে, যেটা আমার ভালো লাগছে, ভালোবাসার মানুষদের পাচ্ছি যারা ভালোবাসছে, সম্মান দিচ্ছে, তাদের সাথে কাজ করছি। ছোট ছোট কাজ কিন্তু করছি। এটা জাস্ট মানে যেহেতু একটা আমার খুব ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, তো সেই মানুষগুলোকে ফেরাতে পারছি না। এবং তারা এতটাই ভালো, এতটাই সম্মান দিয়ে কাজটা করছে যে মানে এত বছর পাইনি, সেটা এখন পাচ্ছি কি আর কি। এই সময় দাঁড়িয়ে কি চাইবে, যদি মানে হয় না আমাদের তো অনেক কিছু চাওয়ার থাকে জীবনে, যদি যদি তোমার কাছে কিছু বলি তাহলে এই সময় দাঁড়িয়ে তুমি আমার কি চাইবে? চাওয়া বলতে, আমি এখন চাই যে শুধু আমার বাবা মা যাতে সারাটা জীবন শান্তিতে কাটাক, ভালোভাবে কাটাক। ওনাদের জন্য আমি আমার লাইফটা ডেডিকেট করব, পুরো জীবনটা যেটা আছে। এবং খারাপ সময় এসেছে, অনেক দিক দিয়ে খারাপ সময় এসেছে, অনেক মানুষের দিক থেকে খারাপ সময় এসেছে আমার কাছে। তো যদি সৎ পথে থেকে থাকি, একটু যদি সৎ মানে ঠিক কাজ করে থাকি, হয়তো বেরিয়ে আসতে পারবো কোনোদিন। আর যদি ভুল করে থাকি তাহলে আমি, আমার পরিবার সবাই মানে শাস্তি পাবেন, এটা তো
খুব স্বাভাবিক একটা জিনিস। এবং যারা নতুন প্রজন্ম যারা অভিনয় জগতে আসতে চায় এবং অ্যাক্টর হতে চায় তাদেরকে কি বলতে? নতুন প্রজন্মকে বলার মতন কোনো কিছু আমার মানে কাছে নেই, সত্যি কথা বলতে। আমার কাছে বহু লোক অভিনয় শেখার জন্য ফোন করছে, বা আমার ইনস্টিটিউট ছিল একটা, এটা বন্ধ করে দিয়েছি। তো আমি এখন মানে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে কিভাবে কাজ পেতে হবে আমি নতুন প্রজন্মকে কোনো ইয়ে দিতে পারবো না, মানে সে সে ক্ষমতা বা সে যোগ্যতা আমার নেই। আমি বলতে পারি বোম্বে কিভাবে কাজ পাবে, আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো, কিন্তু পশ্চিমবঙ্গে কিভাবে কাজ পাবে সেটা বলার ক্ষমতা বা যোগ্যতা আমার একদমই নেই। শেষ করবো, তোমার ফ্যান যারা, তোমার ফলোয়ার রয়েছে যারা তোমাকে দেখতে চায় বড় পর্দায় বা ছোট পর্দায় যে কোনো মিডিয়ায়, তাদেরকে কি বলতে চাও? আমি তাদের এবং একটা, যারা তোমাকে খানিকটা হলেও ভুল বুঝছে, কিছু যেটা বললাম আপস এন্ড ডাউন সমস্ত হ্যাঁ মানে প্রথমত যারা ভুল বুঝছে তাদেরকে আমি বারবারই বলবো যে একটাই জিনিস, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা, অশান্তি, ঝগড়াঝাটি, খারাপ সময় প্রত্যেকের মানুষ। এবার যেহেতু হঠাৎ করে, আমি বারবার বলছি, আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে আমি কোনো বিশেষ কেউ ছিলাম না, হঠাৎ একটা দোকানের ভাইরাল ভিডিও আমাকে এই কদিনে একদম সবার সামনে মানে হাইলাইট করে লাইমলাইটে নিয়ে চলে এসেছে বলে এখন মানুষের, তো যারা এটাকে নিয়ে খুব মজা করছেন বা মানে বিভিন্ন ধরনের মানে বাজে কমেন্টস করছেন আমাকে নিয়ে, আমি বারবার বলছি আমাকে নিয়ে যারা করছেন, তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি খুশি হন এটা করে, আপনারা ভালো থাকুন নিশ্চয়ই। আর ভেতরে কি হয়েছে কি হয়নি আমার জীবনে এত বছর ধরে, সেটা সম্পূর্ণ আমি জানি এবং আমার পরিবার জানে। তো সেটা নিয়ে আমি আপনাদের যারা আমার 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 বিষয়ে যারা আপনারা ভুল কথা বলছেন বা লিখছেন, তাদেরকে কৈফিয়ত দেওয়ার মতন আহ, ইচ্ছে বা মানে সময় আমার কাছে নেই, কারণ তারা আমার জীবনে কোনো ইম্পর্টেন্স রাখেন না, তারা আমার কেউ নয়। এবার আসবো যারা ভালোবাসছেন, যারা আমায় দেখতে চান বা ভালোবেসেছেন এখনো, আমি ওপার বাংলাতেও ভালোবাসা পাচ্ছি খুব, তাদের বিষয়ে আমি বলবো যে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আর নতুন কিছু আপনাদেরকে দিতে পারলাম না। যে কটা বছর চেষ্টা করেছি, আ- আমার এই মানে কুৎসিত মুখ, ফ্যাসফ্যাসে গলা, খারাপ অভিনয়, এগুলো দিয়ে যেটুকুন পেরেছি, যেটুকুন পেয়েছি তার মধ্যে অভিনয় করেছি, তার বাইরে আমি পাইনি। তো আপনারা আমাকে মাফ করবেন, কারণ এর বাইরে আমি মানে আমার কাছে দেওয়ার কিছু নেই, তার কারণে আমি আপনাদের নতুন যে কিছু দেবো তার জন্য আমার পেতেও তো হবে সেই জিনিসটা, যে চেষ্টা করব সেই চেষ্টাটা করতে পারিনি। আর একটা জিনিস কি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমার অভিনয় ক্ষমতা বা একটা চরিত্র করার দক্ষতা তখনই বাড়বে যখন আমি কাজ পাবো, করব। কাজ না পেলে কোথা থেকে করবো বা কোথা থেকে উপহার দেবো সবাই? নেক্সট কি মানে কিভাবে তোমাকে দেখতে পাবো আমরা, মানে কোনো পরিকল্পনা রয়েছে না, মানে? আমার কোনো পরিকল্পনা নেই, আমি একদমই আমার এই দোকান নিয়ে খুব খুশি, এটা নিয়ে ভালো আছি, এটা নিয়ে থাকতে চাই। যদি, যেটা বললাম, যে যদি মাঝখানে কোনো ভালো ছবি আসে, বড় ছবি কোনোদিনও আসবে না আমি জানি, কারণ আমি যে ধরনের ইন্টারভিউ দিচ্ছি তাতে প্রত্যেকেরই আমার উপরে এখন একটা বিদ্বেষ জন্মে গেছে, যারা প্রথম সারির হাউস আছেন বা আর্টিস্টরা আছেন। তো আমি জানি যে এখনো সেই সেই ইয়ে এখনো পশ্চিমবঙ্গে আসেনি যে আমাকে নিয়ে প্রথম সারির কেউ কাজ করবে। করেছি এক সময়, আর সে আশাও করবেন না আমার কাছ থেকে, আমি যেরকম আছি এরকমই ভালো আছি। ভালোবাসাটা সবসময় রাখবেন, এটুকুনি আপনাদের কাছে আবদার।